আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তৃতীয় রাজকুমার তো দেখছি নিজের মন করা গল্প বানাতে খুব দক্ষ। আপনি একজন লেখক হননি কেন? আপনি সত্যকে মন গড়া গল্প দাবি করলেই কি সত্যিটা তা হয়ে যাবে চিকিৎসক ইনিভির? হবে না। কি করে সবাইকে বিশ্বাস করাবেন আমি একজন নেকড়ে? সাহাইরের নেকড়ে ছড়ানোর পিছনে আমি দায়ী? কোনো প্রমাণ আছে? কেবল আপনার মুখের কথায় কি সবাই বিশ্বাস করবে? আমি রাজার ভীষণ পছন্দের। রাজা কি তার প্রতিভাজনকে এখানে বন্দি থাকতে দেবে? আপনার প্রিয় ভাই, সে কি মানবে এটা? সবার চোখে পট্টি পরিয়ে রেখেছেন আপনি, তবে একদিন সবার চোখ থেকে পট্টিটা সরে যাবে। সেদিন তারাও ওইটা দেখবে যেটা আমি এখন দেখতে পাচ্ছি। আপনি এই রাজ্যের ক্ষতিকারী। কে আপনি? কেন এই রাজ্যকে এভাবে একটু একটু করে ধ্বংস করছেন? আমি কিছুই ধ্বংস করছি না। আপনি আমাকে ভুল বুঝছেন রাজকুমার ওমর। আর যদি ভুল না বুঝি তবে আপনার মৃত্যু নিশ্চিত। যে মানুষটা এতগুলো মানুষের স্বাভাবিক জীবন নষ্ট করেছে, ধ্বংস করেছে, প্রাণ কেড়েছে, তার জন্য আমার মনে বিন্দুমাত্র ক্ষমা নেই। আমি সত্যি এসবের সাথে জড়িত নই, বিশ্বাস করুন। তাই প্রমাণ করতে পারলে সেটা, যেমন আমাকে প্রমাণ দিয়ে অন্যদের বিশ্বাস করাতে হবে আপনি সব কিছুর মূলে, তেমনি আপনিও প্রমাণ করুন আপনি এসবের সাথে জড়িত নন। আপনি বাড়াবাড়ি করছেন রাজকুমার। এখনই আমাকে মুক্ত করুন। আপনি না রাজা, আর না এখনো রাজা হবেন। একজন রাজকুমারের এত স্পর্ধা ভালো নয়। এখনই মুক্ত করুন আমাকে। মুক্ত করা তো দূর, ওমর আর কোনো কথাই বলল না ইনিফিরের সাথে। সে বন্দিশালা থেকে বের হলো। পিছন থেকে ইনিফির ডাকাডাকি করছিল, কিন্তু সে গ্রাহ্য করলো না। আর বন্দিশালা থেকে বের হওয়ার পরই তার দেখা হলো হামজালার সাথে। হামজালাকে অস্থির দেখাচ্ছে। মনে হচ্ছে ইনিফিরের বন্দি হওয়ার খবর পাওয়া মাত্রই ছুটি এসেছে সে। তারা পরস্পরকে দেখে দাঁড়ালো। হামজালা অসন্তোষপূর্ণ গলায় পড়ল, তুমি এমন একটা কাজ করবে তা আমার ধারণাতেই ছিল না। ইনিভিরকে বন্দি করার আগে তোমার ভাবা উচিত ছিল আমার স্ত্রী। তুমি আমার সাথে এটা কিভাবে করলে? ওর প্রতি তোমার সন্দেহ হচ্ছে হোক, কিন্তু কোনো প্রমাণ ব্যতীত অহেতুক তুমি ওকে বন্দি করতে পারো না। তোমার স্ত্রী সবকিছুর সাথে জড়িত। সে চিকিৎসালয় থেকে জন্তুর কামড় খাওয়া রোগীদের তালিকা সরিয়ে ফেলেছে। সেই সাহাইরে নেকড়ে ছড়ানোর পেছনে দায়ী। না, ও নয়। তুমি কেবল নিজের ধারণা থেকে ওকে এভাবে দোষী বলতে পারো না। তো সন্দেহ করা বন্ধ করো। আমার স্ত্রীর সাথে তোমার এমন আচরণ কখনোই মানব না আমি। ওমর অবসন্ন বোধ করছে। হামজালা সব বুঝতে পেরে সব জেনেও কেন এমন করছে। হামজালা থেকে এমন কিছু সে কখনোই আশা করে না। এই হামজালাকে অচেনা লাগছে তার। অনেকারই যতই আপনজন বা প্রিয় হোক না কেন, তাকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হয়। যে মেয়েটা এত মানুষের ক্ষতি করেছে, হামজালা তাকেই রক্ষা করার জন্য চেষ্টা করছে। এমনটা হতে পারে না যে হামজালা ইনিভিরের সম্পর্কে কিছু জানে না। জানে বলেই এমন উচ্চকণ্ঠে ইনিভিকে নির্দোষ বলছে। ওমর বলল, জেগে ওঠো হামজালা, তুমি গভীর আবেগে ডুবে আছো। এটা ঠিক হচ্ছে না। তুমিও জানো চিকিৎসক ইনিভিরি সব কিছু করেছে। তাকে থামাতে হবে, নয়তো এই রাজ্য থেকে মানুষের অস্তিত্বটাই মুছে যাবে। নেকড়ে হয়ে যাবে সবাই। এরকম করো না। তাকে রোগবার জন্য তোমার সমর্থনও খুব প্রয়োজন আমার। যা কিছু ভুল সেসব বিষয়ে আমার সমর্থন আশা করো না। তুমি ইনিভিরকে সন্দেহ করে ভুল করেছো। ও সেই মানুষ নয় যে নেকড়ের উৎপত্তি ঘটিয়েছে। হামজালা ওমরের পাশ কাটিয়ে যেতে নিলেই ওমর হামজালার একটা হাত টেনে ধরলো। থামলো হামজালা, ফিরে তাকালো ওমরের দিকে। ওমর বলল, আমার ধারণা ছিল তুমি কখনোই মানুষের ক্ষতি করতে পারবে না। তোমার মাঝে যতই... থেমে গেল ওমর। এইমাত্রই সে নেকড়ে সত্তা কথাটা উল্লেখ করতে যাচ্ছিল, কিন্তু এই লোক সমাগমে তা বলতে পারল না। সে শব্দ দুটোকে এড়িয়ে গিয়ে পড়ল, কিন্তু তুমি ইতোমধ্যেই মানুষের ক্ষতি করেছ। হ্যাঁ, চিকিৎসক ইনিভিরকে তোমার এই রক্ষা করার প্রয়াসটাই মানুষের ক্ষতি করছে। তোমার কাছ থেকে এটা আশাযোগ্য ছিল না। যা করা উচিত তাই করছি। কথাটা বলে আর দাঁড়ালো না হামজালা। বন্দিশালায় ঢুকলো। ইনিভির কক্ষটা খুঁজে পেতে একটু সময় লাগলো। ইনিভির গারদের শিক ধরে দাঁড়িয়ে আছে। হামজালা ইনিভিরের দিকে এগিয়ে আসতে আসতে বলল, তোমাকে গরাদের পেছনে দেখতে বেশ ভালোই লাগছে। বাজে কথা রাখুন, আর দ্রুত আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। এমন কাজ করো কেন যাতে গরাদের পিছনে আসতে হয়? হামজালা ক্রমেই ইনিভিরের মেজাজ বিক্ষিপ্ত করে তুলেছে। ইনিভির এবার রাগী স্বরে হামজালাকে শাসালো, বাজে বাজে কথা বন্ধ না করলে আপনাকেও গরাদের পেছনে আসার সৌভাগ্য করে দেব।
হামজালা গড়াদের ভিতর থেকে হাত বাড়িয়ে আঙ্গুল দিয়ে ইনিফের ঠোঁট ছুঁয়ে বলল। এই সুন্দর ঠোঁট দিয়ে কেন এত কঠিন কথা বলো? হামজালা হাতটা সরিয়ে আনতে চাইলে ইনিফের খপ করে হাতটা ধরে ফেল। বাঁকা হেসে বলল। সকালে নাস্তা না করলেই চিকিৎসালয়ে গিয়েছিলাম, আপনার ভাই সেখান থেকে ধরে আনলো এখানে। নাস্তা খাওয়ার সময়ই পাইনি, ক্ষুধার্ত আমি, আপনার আঙ্গুলটা খাবো। ইনিফের হাতটাকে মুখের কাছে এগিয়ে নেই হামজালা একটানে হাতটাকে ছাড়িয়ে আনলো ইনিফিকে। আর একটুও বিশ্বাস করে না সে ইনিফি যে কোনো কিছু করতে পারে। ইনিফির হাসলো হামজালাকে এভাবে ঘাবড়াতে দেখে, বলো। স্ত্রীর জন্য একটা আঙ্গুল হারানোর মতো সাহস নেই, কেমন পতি আপনি? হামজালা প্রতি উত্তরে কিছু বলল না। ইনিফির হঠাৎ গম্ভীর গলায় বলল। আমাকে মুক্তি করার ব্যবস্থা করুন, নয়তো আপনার পরিচয়টা গোপন রাখতে পারবো না, সবাইকে জানিয়ে দিব আপনি। অমর বন্দি করেছে তোমাকে, মুক্ত করা এতটা সহজ হবে না। রাজার সাহায্য দরকার, তোমাকে আর কিছুক্ষণ থাকতে হবে এখানে। দ্রুত করুন, এখানে দম বন্ধ হয়ে আসছে আমার। হ্যাঁ, ব্যবস্থা করছি আমি। হামজালা ইনিফিকে বিদায় জানিয়ে চলে গেল ইনিফিকে এখান থেকে মুক্ত করার বন্দোবস্ত করতে। ইনিফিকে সে কখনোই মুক্ত করতো না যদি না ইনিফিরের দ্বারা তার পরিচয় প্রকাশের সম্ভাবনা থাকতো। নিজের কথা চিন্তা করতে গিয়ে ইনিফিকে নিয়েও তাকে ভাবতে হচ্ছে। এটা ভীষণই বিরক্তিকর একটা ব্যাপার। গোয়েন্দা কার্যালয় থেকে বের হয়ে হামজালা রাজপ্রাসাদে রওনা হলো। সে ভেবেছিল ইনিফিরের বন্দী হওয়ার ব্যাপারটা রাজার কানে পৌঁছেছে ইতিমধ্যেই, কিন্তু রাজা ইজলাল তার যাওয়ার পর প্রথম জানলো ওমর ইনিফিকে বন্দী করেছে। এটা শুনে ভীষণ রেগে গেলেন রাজা ইজলাল। যে মেয়েটার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল সেই শত্রু মেয়েটাকে বাঁচিয়ে বিয়ে করেছে ওমর, আর এখন কিনা একটা নিষ্পাপ মেয়ে যাকে কিনা তিনি নিজে পছন্দ করে হামজালার সাথে বিয়ে দিয়েছেন, তাকে বিনা অপরাধে বন্দি করেছে। কি হয়েছে ওমরের? মাথা খারাপ হয়ে গেছে ওর? রাজা ইজলাল হন্তদন্ত হয়ে ছুটলেন গোয়েন্দা কার্যালয়ের উদ্দেশ্যে। ইনিফিকে এখনই মুক্ত করে আনবেন তিনি। ওমর রাজধানীর বাড়িগুলোতে নেকড়ের কামড় খাওয়া মানুষদের অনুসন্ধান চালাচ্ছিল। তার এক অনুচর এসে তাকে খবর জানালো ইনিফিকে বন্দিশালা থেকে মুক্ত করা হয়েছে। খবরটি শুনে খুব রাগ হলো ওমরের। রাজা ইজলাল নাকি নিজে এসেছিলেন ইনিফিকে মুক্ত করতে। না, ইনিফিকে এভাবে বন্দি করলে হবে না। সবার সামনে আগে প্রমাণ করতে হবে ইনিফির একজন নেকড়ে, এবং শাহিরের মানুষের নেকড়েতে পরিণত হওয়ার পিছনে ইনিফির দায়ী। তখন রাজা ইজলাল নিজেই ইনিফিরের মৃত্যুদণ্ড দেবেন। কিন্তু কিভাবে সম্ভব ইনিফিরের সত্যটা প্রমাণ করা? তার মুখে কথা যথেষ্ট নয়। সে যেভাবে নিশ্চিত হয়েছে তা অন্যদের বলে তারা সম্পূর্ণ বিশ্বাস করবে না। উপযুক্ত প্রমাণ দরকার এর জন্য, কিন্তু সেই প্রমাণ কি হতে পারে? ওমরে মনে হলো ইনিফিরের সত্য সবার সামনে প্রমাণ করার আগে নেকড়ের কামড় খাওয়া মানুষদের বন্দি করা বেশি জরুরি। এভাবেই অন্য মানুষদের রক্ষা করা যাবে। তাই তারা এখনও অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু তাদের জানা নেই কামড় খাওয়া মানুষদের হত্যা করা হবে এমন গুজব ছড়ানোর পর কামড় খাওয়া ব্যক্তিরা প্রাণের ভয়ে সত্য গোপন করার সিদ্ধান্ত নিয়েছে ও রাজধানী থেকে পালানোর চেষ্টা করছে। তবে অনুসন্ধান চালিয়ে ডাক্তাররা যাদের নাম বলতে পেরেছে তাদের বাইরেও আরও দুজনকে পাওয়া গেছে এবং বন্দি করা হয়েছে তাদের। আলী ও নামিরা গোয়েন্দা কার্যালয়ে এসেছিল কাদের বন্দি করা হয়েছে তাদের দেখতে। 3 জন পরিচিত মুখ দেখতে পেল তারা। তার মধ্যে একজন শামিউনের কর্মচারী, বাকি 2 জনের প্রধান বাজারের দোকান রয়েছে। আলী শুনেছিল ফাতিন নামের একটা ছেলে কামড় খেয়েছে এবং চিকিৎসা নিয়েছে। তার বন্ধুরা বলেছিল তাকে। সে বন্দিশালায় ফাতিনকে দেখতে পেল না। নিশ্চয়ই ফাতিনের ব্যাপারে তাহলে কেউ জানে না। আলী সিদ্ধান্ত নিল সে নিজেই ফাতিনের বাড়িতে যাবে বন্ধুদের নিয়ে। সে নামিরাকে নিবাসে ফিরে যেতে বলল, কিন্তু নামিরা নিবাসে গেল না। সে আলীর সাথে ফাতিনের বাড়িতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলো। আলী নামিরাকে সাথে নিতে চাচ্ছিল না, কিন্তু তবুও নামিরাকে না নিয়ে পারা গেল না। আলীর সাথে আরও 3 জন বন্ধুকে নিয়ে ফাতিনের বাড়ির দিকে এগুলো। একটা নির্দিষ্ট স্থানে এসে থামলো তারা। এখানে আশেপাশে প্রায় কয়েকটা ঘর রয়েছে। আলী বা আলীর বন্ধুরা এ পর্যন্ত আসার পর আর বলতে পারছে না ফাতিনের বাড়ি কোনটা। তবে তারা এটুকু জানে এই জায়গাটার আশেপাশে থাকা বাড়িগুলোর একটাই হবে ফাতিনের বাড়ি। তারা প্রথমে যে বাড়িতে গিয়ে খোঁজ করলো সে বাড়িটা ফাতিনের নয়। 2 জন অতি বৃদ্ধ দম্পতি থাকে সেখানে। দ্বিতীয় যে বাড়িটা গেল সে বাড়িতে কোনো মানুষই নেই, শূন্য। বাড়িটা এমন শূন্য দেখে অদ্ভুত লাগলো নামিরার। এমনকি দরজায় তালাও চলছে না। সে নিশ্চিত স্বরে বলে উঠল, বাড়িটা এমন মানবশূন্য কেন? হয়তো তারা কোথাও বেড়াতে গিয়েছে, বা হতে পারে এটা একটা পরিত্যক্ত বাড়ি। আমি এদিকটায় এর আগে আসিনি। নামিরা বাড়িটার চারপাশে চোখ বুলাতে বুলাতে বলল, না, এটা পরিত্যক্ত বাড়ি নয়। তাহলে দরজায় তালা ঝুলতো। ফুলের গাছগুলোকে দেখুন। নামিরা উঠানের একপাশে থাকা গাছগুলোকে দেখল। দেখে মনে হচ্ছে না ওগুলোয় কিছুক্ষণ আগে পানি দেওয়া হয়েছে? সে গাছগুলোর দিকে এগিয়ে গেল।
মাটি এখনো ভেজা। নামিরা কি মনে করে হঠাৎ ঘরের ভিতর ঢুকে পড়ল। আলি বলে উঠল, আরে এভাবে কারো বাড়িতে প্রবেশ করা ঠিক নয়, বের হয়ে এসো। নামিরা বের হচ্ছে না দেখে আলি ও তার বন্ধুরা ঢুকলো। তার প্রবেশ করা মাত্রই নামিরা একদিকে আঙ্গুল করে দেখালো। ওই দেখুন। তাই দেখলো মেঝের উপর রক্ত লেগে আছে। এখানে মুরগির একটা মাথা ও কিছু পালকও পড়ে আছে। নামিরা দ্বিধাযুক্ত মনে বলল, আমার কেন যেন মনে হচ্ছে এ বাড়িতে কোনো নেকড়ে ছিল, আর আমরা আসছি টের পেয়ে পালিয়েছে। আলির এক বন্ধু বলল। এটাই ফাতিনের বাড়ি নাকি? নেকড়ে হয়ে গিয়েছে ও। বলতে গিয়ে সুরে উঠল আলির বন্ধুটি। তারা বাড়ির ভিতর ও আশপাশ খুঁজে দেখলো ভালো করে, না কেউ নেই। বের হয়ে এলো তারা। নামিরার হঠাৎ চোখ পড়লো একটু দূরে গাছের আড়লে অদৃশ্য প্রায় একটা বাড়িতে। সে প্রশ্ন করলো, ওই বাড়িটা কার? জানি না। নামিরা কেন যেন মনে হচ্ছে ও বাড়িতে নিশ্চয় কোনো নেকড়ে আছে। অমন ঝোপঝাড়ের মাঝে থাকা একটা বাড়ি নেকড়ের বাসের জন্য খুবই ভালো, সহজে কারোর চোখে পড়বে না। সে আলিতে নিয়ে বাড়িটার দিকে এগোলো। বাড়িটার উঠান খুবই সংকীর্ণ, ঝোপঝাড়ে ভর্তি প্রায়। তার মাঝে একটু ফাঁকা জায়গায় একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। গোটা শরীর বাদামি পশমে আবৃত। আলি চেনা চেনা লাগছে ঘোড়াটা। কার এটা? ভিতর মানুষ রয়েছে। নামিরা কাউকে শব্দ করতে নিষেধ করলো। তারা ধীর পায়ে এগিয়ে গেল ঘরের একটা জানালার কাছে। জানালাটা তাদের থেকে উঁচুতে অবস্থিত, তাই দেখতে পাচ্ছে না ভিতরটা। তবে বুঝলো জানালার সংলগ্ন এই কক্ষে রয়েছে মানুষের উপস্থিতি, কিন্তু সাধারণ মানুষ নাকি নেকড়ে সেটাই হচ্ছে আসল বিষয়। একজনের কণ্ঠ কানে এলো তাদের। দূর থেকে তীর ছুড়বো প্রথমে? এই প্রশ্ন শুনে তারা বুঝতে পারলো ভিতরে একাধিক মানুষ রয়েছে। অপর এক ব্যক্তির কণ্ঠ শোনা গেল এবার। ওমরের সামনাসামনি লড়াই করে পারবে না, তাই দূর থেকে তীর ছুঁড়ে প্রথমে দুর্বল করতে হবে। এই বুদ্ধিটা এতদিন আমার মাথায় কাজ করেনি। ও যখন তীরবিদ্ধ হওয়ার যন্ত্রণায় কাতরাবে তখন তোমরা ওর সামনে যাবে, ওর গলা কাটবে। ভিতরে অবস্থানকারী মানুষটার এমন সব কথাই তাদের সবার চোখ পড় হয়ে গেল। একে অন্যের মুখ চাউচাই করলো তারা। আলে এই কণ্ঠস্বর চিনতে পেয়েছে, আর চিনতে পেয়ে স্তব্ধ হয়ে গেল সে। এই মানুষটার মুখ থেকে এমন কিছু শোনা কাম্য ছিল না তার। সে নিজ মনে বিড়বিড় করলো, এটা অসম্ভব। আলে ফিসফিস করে বলল, এই কণ্ঠস্বর আমি চিনি। নামিরা কৌতূহল নিয়ে তাকালো আলির দিকে। তার কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছে, কিন্তু কার এই মুহূর্তে মস্তিষ্ক তা বাছাই করতে পারছে না। সেও ভীষণ নিচু স্বরে জিজ্ঞেস করলো, কার? সেনাপতি ওসামার। বিস্ময় ঠিকরে ওঠে সবার চোখে মুখে। নামির এবার কণ্ঠস্বরটা কার তা নিশ্চিত হতে পারলো। হ্যাঁ, এটা সেনাপতি ওসামারই কণ্ঠ। আর তার মনে হয় এই কণ্ঠস্বরটাই সে শুনেছিল রাজ প্রাসাদের প্রধান পরিচারিকা বাসিমার কক্ষে। সেই লোকটাও সেনাপতি ওসামা ছিলেন। কেবল তাই নয়, তিনি যেমনভাবে বললেন এতে তো বোঝা যায় এ যাবৎকাল রাজকুমারদের ওপর যত হামলা হয়েছে তার সাথে সেনাপতি ওসামাই জড়িত। তিনি কি একা করছেন এসব, নাকি এর পিছনে অন্য কেউ কলকবজা নাড়ছে? নামিরা যতটুকু জানে সেনাপতি ওসামা রাজকুমারদের অতি বিশ্বস্ত একজন মানুষ। তিনি রাজকুমারদের চাচা হন, আপন মানুষ। আপন মানুষ হয়ে আপন মানুষদের সাথে এমন কি করে করা যায়? অবশ্য রাজা স্বয়ং নিজেই নিজের পুত্রদের হত্যার চেষ্টা করেছিলেন। রাজার নির্দেশে কি সেনাপতি ওসামা কাজ করছেন, নাকি রাজা জড়িত নেই এসবের সাথে? নামিরা ভীষণ রাগ হচ্ছে, আপনজন হয়ে এভাবে ঠকাচ্ছেন তিনি রাজকুমারদের। তার চুপচাপ সেনাপতি ওসামা ও ভিতরে থাকা অন্য লোকটার কথোপকথন শুনে গেল। ভিতরে সম্ভবত তারা দুজনই রয়েছে। অন্য কেউ থাকলে তার উপস্থিতি টের পাওয়া যেত এতক্ষণে। তার ওমরকে কিভাবে হত্যা করা হবে এই সম্পূর্ণ পরিকল্পনার সম্পর্কে জেনে গেল। এটা ঘটবে রাতে, যখন ওমর নিজের নিবাসে ফিরবে। অন্ধকারের গাছপালার আড়াল থেকে অসংখ্য তীর ছোড়া হবে ওমরের উপর। এত তীরের আঘাত সহ্য করে কিছুতে আর লড়াই করার অবস্থায় থাকবে না ওমর। যেটুকু লড়াই ক্ষমতা থাকবে তাতে নিশ্চয়ই 10 জন লোকে কুপকাত করে বাঁচতে পারবে না। 1-2 জনের প্রাণ কেড়ে নিতে পারে, 3-4 জনকে আহত করতে পারে, কিন্তু মৃত্যু এবার নিশ্চিত ওমরের। তবে তবুও ঘটনার উপর বিশ্বাস নেই সেনাপতি ওসামার, কারণ ওমর ভাগ্যের জোরে বারবার বেঁচে গেছে বিগত দিনগুলোয়। এটা যে সফল হবে এর শতভাগ নিশ্চয়তা নেই। সেনাপতি ওসামার সমস্ত পরিকল্পনা ও মুদ্রা বুঝিয়ে দিয়ে গেটের অন্দর থেকে বের হলেন নামিরা ও আলীর বন্ধুরা। আড়াল থেকে দেখলো সেনাপতি ওসামাকে। সচক্ষে দেখার পর আর কোনো দ্বিধাই রইল না তাদের মাঝে। এটা সেনাপতি ওসামাই। লোকটার মনে কি বিন্দুমাত্র ভয় কাজ করলো না এ সময় এখানে এসে এসব আলোচনা করতে? দ্বিতীয় রাজকুমার রাজধানীর প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে নেকড়ে কামড় খাওয়া ব্যক্তিদের অনুসন্ধান করেছে। যদি এখানেও চলে আসতো। সেনাপতি ওসামা বাড়িটার সীমানা পার করে গেলে তারা অতি সত্বর বের হয়ে গেল।
যদি তাদের এখানে কেউ দেখে ফেলে তবে বিপদে পড়তে পারে। তার ওমরকে খুঁজতে শুরু করলো। ওমর এই মুহূর্তে কোথায় রয়েছে তা কারোরই জানা নেই। অনেক জায়গায় খুঁজে বেড়ালো তারা। অবশেষে বিকেলের শেষ ভাগে একজন ব্যবসায়ী নিবাসে গিয়ে দেখা মিলল ওমরের। ওমর নামিরাদের এখানে দেখে চমকে গেল, বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, তোমরা এখানে কি করছো? আপনাকে কিছু বলার আছে রাজকুমার। কি? এখানে নয়, আলাদাভাবে বলতে চাই। নামিরা ওমরের এক হাত ধরে তাকে সবার থেকে নিয়ে দূরে গেল। তাদের সাথে আলীও এলো। নামিরা ও আলীর ভাবগতিক দেখে সত্যি এবার চিন্তিত বোধ করছে ওমর। সে অধীর হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমরা তাকে দেখেছি। আপনার উপর বিগত দিনগুলোয় হামলা হওয়ার পেছনে কে রয়েছে আমরা তাকে দেখেছি। বুড়ো কুচকালো ওমর। একবার আলীর দিকে ও আরেকবার নামিরার দিকে তাকালো। এরপর নামিরার উপর দৃষ্টি স্থির রেখে বলল, কি বলছো তুমি? নামিরা ঠিক বলেছে ভাই ওমর। আমরা নেকড়ের কামড় খাওয়া ফাতিন নামের একজনের বাড়ি খুঁজতে গিয়েছিলাম। ওখানকার একটা বাড়িতে আমরা চুপিসারে ঢুকেছিলাম। আমরা ভেবেছিলাম ওই বাড়িতে হয়তো নেকড়ে আছে, কিন্তু গিয়ে শুনি আপনাকে কিভাবে হত্যা করা হবে তার পরিকল্পনা করা হচ্ছে। আর কে এসব পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছিল জানেন? আলী নামটা না বলেই থেমে গেল। সে জানে সেনাপতি ওসামার সাথে ওমরের সম্পর্ক কত গভীর। তার নাম বলে ওমর ভীষণ কষ্ট পাবে। আলী থেমে যাওতে নামিরা বলল, সে কে এটা জেনে আপনি হয়তো কষ্ট পাবেন, কিন্তু তবুও সত্য তো সত্যই। সে মানুষটা আপনার চাচা উসামা ছিলেন। ওমরের কর্ণপট কেঁপে উঠল, স্তব্ধ হয়ে গেল সর্বাঙ্গ। সে হতবিহ্বল হয়ে বলল, কি বলছো এটা? সঠিকটাই বলছি, ওই লোকটা তিনিই ছিলেন। ওমরের হাসপাস লাগছে। কি বলছে নামিরা? চাচা ওসামা? না, এটা সে একদমই বিশ্বাস করতে পারছে না। এটা চাচা ওসামা হতেই পারে না। সে চাচাকে ছোটবেলা থেকে দেখে আসছে, যে চাচা তাদের ভীষণ স্নেহ করেছেন সব সময়। সেই চাচা এটা কি করে করতে পারেন? ওমরের মন সেনাপতি ওসামার সম্পর্কে বলা ওই সত্যকে অস্বীকৃত করলো। সে বলল, তোমরা হয়তো ভুল দেখেছো। চাচা উসামা এমন করবেন কেন? না, ভুল দেখিনি। যাকে ছোটবেলা থেকে দেখে আসছি সেই মানুষটার কণ্ঠ ও চেহারা চিনতে কি করে ভুল করতে পারি? মস্তিষ্ক চুমড়া হয়ে যাচ্ছে যেন ওমরের। যে কথাটাকে সে সত্য বলে অস্বীকৃত করার বৃথা চেষ্টা করছিল, সেটাকে এখন তার সত্য হিসাবে মেনে নিতে হচ্ছে। আর সেটা মানতে গিয়ে হৃদয় ভাঙছে। নামিরা ও আলী এমন ব্যাপার নিয়ে মিথ্যা বলবে তা অসম্ভব। এই দুজন মানুষের তাকে কোনো প্রকার মিথ্যা বলার প্রশ্নই আসে না। ওমর বুকে ব্যথা চেপে রেখে শুধালো, সেই বাড়িটা কোথায়? মৃদু সমীকরণে কাঁপছে বৃক্ষ পত্ররা। বাইরে চাঁদের আলো ও বৃক্ষের ডালপালা আলো ছায় লুকোচুরি খেলছে। সেনাপতি ওসামা বাতায়ন খুলে বাতাসে ঘ্রাণ নিচ্ছেন। যদি বাতাসে ওমরের রক্তের ঘ্রাণ ভেসে আসে সেই আশায়, কিন্তু অত দূর থেকে রক্তের ঘ্রাণ আসা সম্ভব নয়। তাই তো তিনি ওমরের মাথাটাকে নিয়ে আসতে বলেছেন। কেবল মাথা, দেহহীন। ওমরের রক্তের ঘ্রাণে তার ক্রোধী ও ব্যথিত হৃদয় প্রশান্ত চায়। ওমরের জন্যই তার প্রিয় পুত্র আলতান মারা গেছে। ওমর যদি পদ্ম সরোবরের খুনিকে খুঁজে বের না করত, তবে তার ছেলে এখন জীবিত থাকত। আর খুঁজে পেল ওমর পারত সব যেন চুপ থাকতে, কিন্তু ওমর তা করেনি। ওসামার বক্ষ বিষাক্ত হয়ে উঠছে ওমরের এসব কীর্তি স্মরণ করে। তিনি রাগে শক্ত হাতে জানালার কপাট আঁকড়ে ধরলেন। আজ সব কিছু শোধ নেওয়া হবে। আজ ওমর মারা যাবে। সেনাপতি ওসামার ঠোঁটের হাসি ফুটল ওমরের মৃত্যুর কথা চিন্তা করে। চাচা উসামা? পরিচিত কণ্ঠেটাকে সেনাপতি ওসামার ঠোঁটের হাসি মিলিয়ে যায়। বিনিময়ে ললাটপটে প্রকাশ পায় চিন্তিত কুঞ্জন। তিনি কি ভুল শুনলেন? চকিতে ফিরে তাকালেন দরজায়। ভূত দেখার মতো চমকালেন। ওমর! হৃদস্পন্দনের গতি বেড়ে গেল তার আতঙ্কে। ওমরের সামনে পড়ে আছে সেই লোকটা যাকে তিনি ওমরকে হত্যা করার দায়িত্ব দিয়েছিলেন। রক্ত দেখা যাচ্ছে লোকটার শরীরে। সে কি মারা গেছে? শিউরে উঠলেন সেনাপতি ওসামা। হারামিটা কি নাম বলে দিয়েছে ওমরের কাছে? নিশ্চয়ই তাই করেছে, নয়তো ওমর এভাবে কেন এখানে আসবে? এবারও ওমরকে মারতে পারল না অপদার্থগুলো। এবার এত সুন্দর পরিকল্পনা বুঝিয়ে দেওয়া সত্ত্বেও উফ, সব শেষ হয়ে গেল। ওমরকে দেখে মনে হচ্ছে না সে কোনো আঘাত পেয়েছে, অথচ তীরের আঘাতে তো ওর এখন আহত থাকার কথা। কোত্থেকে কি হলো বুঝতে পারছেন না তিনি। ওমর ভিতরে প্রবেশ করলো। তার সাথে নামিরা, আলী ও আতাহার রয়েছে। আতাহার দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। ওমর হামজালাকে বলতে পারেনি চাচা ওসামার ব্যাপারে। হামজালা জানলে তাদের সাথে এখন হামজালাও থাকতো। কি করে বলবে হামজালাকে? সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারছে না। ছোটবেলায় যে চাচার এত আদর পেয়েছে, বড় হওয়ার পরও তাদের মাথায় যার বিশ্বস্ত হাত ছিল,
সেই চাচা কিনা তাদের হত্যা করতে চায়। হামজালা এটা শুনলে ভীষণ আঘাত পাবে। হামজালাকে কি করে বলবে সে এই কুৎসিত সত্য? এর আগেও তারা ভীষণ আঘাতপ্রাপ্ত হয়েছিল যখন জেনেছিল তাদের নিজ পিতা তাদের হত্যা করতে চায়। হৃদয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এটা যখন প্রথম জেনেছিল। আজও তেমন একটা অনুভূতির ক্ষণ। ওমর আহত লোকটাকে দেখি ওসামার উদ্দেশ্যে প্রশ্ন করলো, এই লোকটাকে চেনেন? এই প্রশ্নের পর আর সেনাপতি ওসামার কোনো সন্দেহ রইল না যে ওমর সব জেনেই তবেই এসেছে। তার কি এখন বীরুর মতো সব কিছু স্বীকার করা উচিত নাকি বীরের মতো আচরণ করা উচিত? সিদ্ধান্ত নিতে সামান্য কালপ্রেক্ষেপণ করলেন না তিনি। হ্যাঁ চিনি। ওকে কি মেরে ফেলেছো? জীবিত। এখনো বাঁচিয়ে রেখেছো? মেরে ফেলো। রাজকুমারের হত্যার চেষ্টা করার শাস্তি মৃত্যুই। আপনার শাস্তিও কি তাই? অতঃপর বলেন, বেদনার দৃষ্টিতে চেয়ে বলল ওমর। সেনাপতি ওসামা কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিলেন, হ্যাঁ, আমার শাস্তিও একই। কিন্তু আমার যে আপনার মতো এত পাষাণ হৃদয় নেই, কি করে এই শাস্তি দিব? ওমরের চোখ সিক্ত হয়ে উঠল। কি করে এটা করলেন চাচা ওসামা? তুমি কি করে আলতানের সাথে অমন করতে পেরেছিলে? আলতান একজন অপরাধী ছিল, পদ্ম সরোবরের খুনি ছিল। বিনা অপরাধে অনেক নিরীহ প্রজাদের প্রাণ কেড়েছে। আমি সবকিছু জেনেও চুপ থাকতাম? আপনি জানেন আমি ওকে কতটা ভালোবাসতাম। ও আমার ভাই ছিল। ওর মৃত্যু আমাকেও ভীষণ কষ্ট দিয়েছে। ওর জন্য আপনি আমার সাথে এমন করছেন? না, শুধু ওর জন্য আপনি এমন করেননি। আলতানের মৃত্যুর আগেও হামলাগুলোর সাথেও আপনিই জড়িত। তাহলে আলতান ছাড়াও আর কি কারণ আছে? কেন আমাদের মারতে চান চাচা ওসামা? বলুন, কেন মারতে চান? সেনাপতি ওসামা বুঝতে পারছেন ওমর তার ক্ষতি করবেন না। রাজা ইজলাল ওকে হত্যা করার চেষ্টা করেছে এটা যেন চুপচাপ ছিল এতকাল, কাউকে জানতেও দেয়নি এই ব্যাপারে। শুধু নামিয়ে রেখে যেদিন মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল সেদিন লোক সমক্ষে বলে ফেলেছিল কথাটা। তার ব্যাপারেও নিশ্চয়ই কাউকে কিছু বলবেন না। তিনি ওমরের পিতা নন, কিন্তু চাচা তো, প্রিয় চাচা। ওসামা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলেন, যখন তুমি জেনেই গেছো আমার এই ব্যাপারে, তখন তোমার থেকে আর কিছু গোপন করতে চাই না। একটা কথা কি জানো ওমর, ক্ষমতার লোভ ভীষণ বাজে লোভ। এ লোভ এমন যে এই লোভে পড়ে আপন মানুষ এক মুহূর্তে পর হয়ে যেতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ, বিগত দিনগুলোয় তোমার ওপর যত হামলা হয়েছে তার সাথে আমি জড়িত। আমি চেয়েছিলাম তুমি ভবিষ্যৎ রাজা না হও। আমার প্রিয় ছেলে আলতানকে রাজা হিসেবে খুব ভালো মানাতো। আমি চেয়েছিলাম সিংহাসন ওর হোক, তাই প্রথমে তোমাকে মারতে চেয়েছিলাম, তারপর হামজালাকে। তুমিও হামজালা না থাকলে রাজ্যের ভবিষ্যৎ রাজার জন্য একজন প্রার্থীর প্রয়োজন হতো। এ রাজ্যে আলতানের মতো সুযোগ্য লোক আর কজন ছিল? কিন্তু আলতান। ছেলের কথা স্মরণ করে পিতৃ হৃদয়ে যাতনা অনুভূত হয় সেনাপতি ওসামার। ওমর স্তব্ধ হয়ে যাচ্ছে চাচা ওসামার কথা শুনে। এই চাচাকে সে একদম চিনতে পারছে না। খুব অচেনা লাগছে এই মানুষটাকে। ওমর বলল, যদি আপনি এসব করে থাকেন তবে বারবার কেন রাজ্যের নাম উঠে আসতো? যখন জানা ছিল রাজা তোমার উপর 2-3 বার হামলা করিয়েছে এবং তুমিও তা জানো, তখন বারবার রাজার নাম উচ্চারণ না করানোর মতো বোকা নিশ্চয় নই আমরা। আমরা? এর মানে আপনার সাথে আরো কেউ রয়েছে? হ্যাঁ রয়েছে। কেবল আমি একাই নই যে তোমার মৃত্যু চাই, আরও একজন রয়েছে। তোমার ওপর এ যাবৎকাল যত হামলা হয়েছে তার হুকুমে। সে আমাকে হুকুম করেছে, আমি সেই অনুযায়ী কাজ করেছি। জানো সে কে? কে? বন্ধ করে প্রশ্ন করলো ওমর। তার কেন যেন মনে হচ্ছে সেই লোকগুলো তার খুব পরিচিত। সেনাপতি ওসামা হাসলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার কিছু বলার সুযোগই হইল না। কক্ষের সবকটা জানালা খোলা ছিল। দুটো জানালা দিয়ে দুধার থেকে ছুটে এলো 3-3টা করে মোট 6টা তীর। আর সব কয়টা তীর এসে বিদ্ধ হলো সেনাপতি ওসামার মাথায়। তার হাসি মুখ থমকে গেল। তীরবিদ্ধ স্থান থেকে গড়িয়ে পড়তে লাগলো রক্তের ধারা। ওসামা মরতে পড়ে গেলেন মেঝেতে। ওমর আতঙ্কিত গলায় চিৎকার করে ডেকে উঠল, চাচা ওসামা! ওমর ছুটে গিয়ে বসলো সেনাপতি ওসামার কাছে। কক্ষে উপস্থিত সবার চোখ স্ফীত হয়ে উঠেছে চোখের সম্মুখে এমন দৃশ্য দেখে, এমন কিছুর জন্য যে তারা একদমই প্রস্তুত ছিল না। এইমাত্র যা ঘটল তার নিঃসন্দেহে ভয়ঙ্কর। তাদের শরীর স্তব্ধ হয়ে গেছে। ওমরের বিকট চিৎকারে নিবাসে ভিত্ত ও ভিত্তারা ছুটে এলো এখানে। সেনাপতি ওসামার স্ত্রী ভীষণ অসুস্থ হয়ে শয্যাশায়ী। তিনি কেবল আসতে পারলেন না। এখানে সে যা দেখলো তাতে আটকে উঠল সবাই। সেনাপতি ওসামার মাথায় তীরবিদ্ধ। দ্বিতীয় রাজকুমার তাকে ধরে বসে আছে। রাজকুমারের চোখে জল গাল বেয়ে নামছে। আলিও এসে বসলো সেনাপতি ওসামার কাছে। আধার এগিয়ে গেল জানালার কাছে। জানালা দিয়ে চারপাশটা দেখলো, কিন্তু কোনো মানুষকেই চোখে পড়ল না। ওমর সেনাপতি ওসামার মাথা থেকে তীরগুলো তুলে ফেলল।
ক্ষত স্থান থেকে রক্ত নামছে ফিনকি দিয়ে। নামিরা একজন ভিত্তার কাছে একটা কাপড় চাইল সেনাপতি ওসামার মাথা আবৃত করার জন্য। ভিত্তাটি দ্রুতপদে কাপড় আনতে গেল। ওমর ওসামার একটি হাত শক্ত করে আঁকড়ে ধরে পড়ল। চাচা উসামা, চোখ খুলুন, দয়া করে চোখ খুলুন। নামিরা অবাক চোখে দেখছে ওমরকে। যে মানুষটাকে হত্যা করতে চেয়েছে সে এখন সেই মানুষটার জন্য এত উৎকণ্ঠিত। তার চোখে জল। সেনাপতি ওসামার শরীর একদম নিশ্চল, দেখে মনে হচ্ছে তিনি মৃত। আতার গিয়ে বসলো আলীর পাশে। সেনাপতি ওসামার নাকের কাছে আঙ্গুল নিয়ে দেখলো তিনি নিঃশ্বাস নিচ্ছেন না। এরপর তার হাত বুকের ওপর হাত রেখে দেখলো তার হৃদস্পন্দনও টের পেল না। আথার বলল, মনে হচ্ছে তিনি মারা গেছেন। সবার আত্মা কাঁপলো এ কথায়। ভিত্তারা তার মৃত্যুতে শোক প্রকাশ পর্যন্ত করে ফেল। ওমর উঠে দাঁড়ালো, একজন ভিত্তাকে বলল, এক্ষুনি ক্যারিজের ব্যবস্থা করো, চাচা উসামাকে চিকিৎসালয়ে নিতে হবে। দুজন ভিত্তা সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল ক্যারিজের ব্যবস্থা করতে। ক্যারিজের ব্যবস্থা হয়ে গেলে সেনাপতি ওসামাকে নিয়ে চিকিৎসালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। নিবাসে দুজন ভিত্তার সাথে ওমর, নামিরা, আলী ও আথার যাচ্ছে। চিকিৎসালয়ে নিয়ে আসার পর চিকিৎসকরা সেনাপতি ওসামাকে মৃত ঘোষণা করলো। তার মৃত্যু ভীষণ আঘাত করলো ওমরকে। চোখের সামনে এভাবে তাকে মরতে দেখাই আঘাত আরও বেশি জোরালো। কে এভাবে হত্যা করলো তাকে? ওমর ও বাকিদের মনে একই সন্দেহ হচ্ছে। তাদের মনে হচ্ছে সেনাপতি ওসামা যার হুকুমে কাজ করেছে, যার কথা বলতে যাচ্ছিল, সেই লোকটাই এমন করেছে যাতে তার পরিচয় প্রকাশ না হয়। চিকিৎসালয়ের পরিবেশ এখন শোকার্ত হয়ে উঠেছে। সেনাপতি ওসামার প্রথম পুত্র ও তার স্ত্রী সন্তান খবর পাওয়া মাত্র ছুটে এসেছে চিকিৎসালয়ে। তাদের কান্না ধ্বনি থামছে না। চিকিৎসকরাও গভীর শোকাহত সেনাপতি ওসামার মৃত্যুতে। সেনাপতি ওসামা ছিলেন রাজ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এভাবে অতর্কিক তার মৃত্যুতে সবাই কষ্ট পাচ্ছে। চিকিৎসালয়ের আশেপাশে জমেছে প্রজাদের ভিড়। প্রজাদের চোখেও জল নামলো তার মৃত্যুতে। খবর পৌঁছালো রাজপ্রাসাদেও। খবর পাওয়া মাত্র রাজপ্রাসাদে অবস্থানরত সবাই এক মুহূর্তে দেরি না করে ছুটে এলো চিকিৎসালয়ে। সাবেক রাজা মুবতাসিম, রাজকন্যা ইমিনা, হামজালা, মন্ত্রীগণ, এমনকি রাজাও এলেন। সেনাপতি ওসামা ছিলেন রাজার সবচেয়ে বিশ্বস্ত। তার মৃত্যুতে রাজা ভীষণ এক শূন্যতা অনুভব করছেন। তিনি বোধ করলেন রানী আলহামের মৃত্যুতে যতটুকু দুঃখ পেয়েছেন তার থেকে বেশি দুঃখ যেন হচ্ছে ওসামার মৃত্যুতে। হামজালা ভীষণ কষ্ট পাচ্ছে সেনাপতি ওসামার মৃত্যুতে। সেনাপতি ওসামার সাথে তাদের রয়েছে অনেক সুন্দর মুহূর্ত। ছোটবেলা থেকে মানুষটাকে দেখে বড় হয়েছে সে। আপনজনের চলে যাওয়া ভীষণ যন্ত্রণার উদ্বেগ করে বুকে। হামজালার বুকেও হচ্ছে। হামজালা ওমরের দিকে তাকালো। পরপর তার চোখ পড়ল আলী, আতার ও নামিরার দিকে। ওমর ও আলী রক্তে পোশাক, ওমরের পোশাকে বেশি। সেনাপতি ওসামার রক্তই তাদের পোশাকে। হামজালা ওমরের দিকে এগিয়ে গেল। ওমর হয়তো বলতে পারবে কিভাবে তীরবিদ্ধ হয়েছিল সেনাপতি ওসামা। হামজালা ছলছল নেত্রে প্রশ্ন করল, কিভাবে হলো এসব? ওমর হামজালাকে জনসমাগম থেকে কিছুটা দূরে নিয়ে গেল। এরপর সব কিছু বলল, যেটা সে হামজালাকে আগে বলতে পারেনি সেটাও বলল। হামজালা কিছুতেই বিশ্বাস করতে পারছে না চাচা ওসামা ওমর ও তার উপর হওয়া হামলাগুলোর সাথে জড়িত। রাজা নয়, রাজা কেবলই 2-3 বার ওমরকে হত্যা করার চেষ্টা করেছিল, এরপর আর নয়। সে সবসময় মনে করে এসেছে রাজাই করাচ্ছে এসব, কিন্তু আজ এটা কি জানলো? আর চাচা ওসামার সাথে থাকা অন্য ব্যক্তিটাই বা কে? কার হুকুমে চাচা ওসামা এসব করেছেন? সে ওমরকে প্রশ্ন করলো, এই অন্য লোকটা কে হতে পারে? তুমি কিছু ধারণা করতে পারছো? না হামজালা, ধারণা করতে পারছি না। যদি রানী আলহাম বেঁচে থাকতেন তবে হয়তো তার প্রতি কিছুটা সন্দেহ হতো, কিন্তু তিনি তো এখন আর নেই। সেই লোক অন্য কেউ, কিন্তু কে বুঝতে পারছি না। আর একটু হলেই তার পরিচয় হয়তো বলে দিতেন চাচা ওসামা, কিন্তু বলার আগেই তীরগুলো এসে। দৃশ্যটা মনে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠল ওমরের। আমি প্রাসাদে ফিরে আব্বুজানকে চাচা উসামার এই জঘন্য কীর্তি সম্পর্কে বলবো। এখনই বলার প্রয়োজন নেই, আগে চাচা ওসামার দাফন হোক, তারপর বলো। এসব ব্যাপারে বলতে দেরি করা ঠিক নয়। আমি প্রাসাদে ফিরেই জানাবো। হামজালা এই কথা বলেই ওমরের কাছ থেকে চলে গেল। ওমর আলী ও নামিরাকে নিবাসে ফিরতে বলল। নামিরা ও আলী ওমরের কথায় সম্মত হলো। নিবাসের সবাইকে তো সেনাপতি ওসামার মৃত্যুতে খবর দিতে হবে। তার চিকিৎসালয় থেকে বের হলো। তবে তারা মন্ত্রী সুলাইমানের নিবাসের দিকে না গিয়ে প্রথমে ওমরের নিবাস পথে গেল। নামিরা ওমরের নিবাস থেকে কিছু তলোয়ার নেবে সাথে। শাহিরে এখন যেমন পরিস্থিতি চলছে তাতে কেবল একটা তলোয়ার সাথে রাখা সুরক্ষিত নয়, তাই সাথে রাখা যায় এমন আরও কয়েকটা অস্ত্র নিতে হবে। ওমর নিবাসের সামনে পৌঁছে গেল তারা। আলী রাস্তা থেকেই বলল, তুমি ভেতরে গিয়ে নিয়ে এসো, আমি এখানে অপেক্ষা করছি।
কিন্তু আপনার একার রাস্তায় এরকম স্থির ঘোড়া নিয়ে বসে থাকা ঠিক নয়। রাজধানীতেও নেকড়ে আছে, আর যদি ওগুলো... আসতে দাও, আমি আর ভয় পাই না এগুলোকে। নেকড়েই তো কামড়িয়েছে মারোয়াকে, এখন বরং কয়েকটা নেকড়ে মারতে পারলেই শান্তি পাবো মনে। আলীকে সাহসী দেখাচ্ছে। নামিরা মুগ্ধ হলো আলীর মুখ থেকে এমন কথা শুনে। মনে হচ্ছে আসলেই কয়েকটা নেকড়ে মেরে ফেলতে পারবে আলী। এর সাহসটুকু থাকুক আলীর মাঝে। নামিরা নিবাসে প্রবেশ করলো। নিবাসের সদর দরজাটা খোলা। ঘরের শব্দ পেয়ে ভিত্তাদের নিবাসের সামনে আসার কথা, কিন্তু একজন ভিত্তাকেও দেখা যাচ্ছে না। নামিরা খোলা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো। নিবাসটা থমথমে, বুক টিপ টিপ করছে নামিরার। কোনো ভিত্তাকে দেখা যাচ্ছে না কেন? ব্যাপারটা কেন যেন মোটেও ভালো ঠেকছে না। হঠাৎ কানে কেমন শব্দ এলো তার। মনে হচ্ছে ভোজন কক্ষে হচ্ছে শব্দটা। নামিরা ধীর পায়ে সেদিকে এগুলো। ভোজন কক্ষে দোরগোড়ায় এসে দাঁড়াতে আটকে উঠল সে। নিঃশ্বাসটা আটকে এলো। ভোজন কক্ষের ভিতর দুটো নেকড়ে, দুজন ভিত্তার ক্ষত বিক্ষত শরীর মেঝেতে পড়ে আছে। নেকড়ে দুটো ভিত্তাতে মাংস খাচ্ছে। হঠাৎ নেকড়ে দুটো থমকে গেল। কারোর উপস্থিতি চেপে থেমে গেল ইনিভি। তার মুখে মানুষের রক্তমাখা নরম মাংসপিণ্ড। সে তাকালো দোরগোড়ায়। নামিরা দাঁড়িয়ে আছে। তার সারা মুখ জুড়ে আতঙ্ক। ইনিভি হাসলো। এতক্ষণ ধরে তো নামিরার অপেক্ষাই করছে সে। মনে হচ্ছিল আসবে না নামিরা, বিথা বিথা এসেছে সে। কিন্তু না, বিথা যায়নি এখানে আসাটা। ইনিভিরের সাথে রয়েছে, তার সাথে ইনম থেকে আসা চিকিৎসক মেয়েটা। সে মেয়ে মাংস খেতে ব্যস্ত। ইনিভি নামিরার দিকে তেড়ে এলে নামিরা দরজা বন্ধ করে দিল বাড়ি থেকে। নামিরা হৃৎপিণ্ড লাফাচ্ছে ভয়ে। কি করবে সে? নেকড়ে দুটোর সাথে লড়বে নাকি পালাবে? নেকড়ের সাথে লড়াই করতে গিয়ে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু আহত নয়, প্রাণের ঝুঁকিতেও পড়তে পারে। এই মুহূর্তে ঝুঁকি নিতে চায় না সে। যখন পালানোর সুযোগ রয়েছে তখন পালানোটাই শ্রেয় এই মুহূর্তে। দরজার উপর নেকড়েটা ধাক্কা দিচ্ছে, ভাঙতে বসেছে দরজাটা। নামিরা দৌড়াতে শুরু করলো। দরজা ভাঙার শব্দ হলো পিছনে। নামিরা দৌড়ে বের হলো নিবাসের অন্ধ থেকে। তার পিছন পিছন দৌড়ে আসছে ইনিভির। আলী ঘোড়া থেকে নেমে দাঁড়িয়েছিল নামিরার অপেক্ষায়। কানে হঠাৎ ক্ষিপ্ত গতির পদক্ষেপের শব্দ এলো। সে তাকালো নিবাসের দিকে। দেখতে পেল নামিরা দৌড়ে আসছে। নামিরার পিছনে রয়েছে একটা নেকড়ে। ভাইয়ের চোখ স্ফীত হলো আলীর। নামিরা উচ্চস্বরে বলল, ঘোড়ায় উঠুন ভাই আলী। আলী উঠল না, নেকড়েটার দিকে তাকিয়ে আছে। ভীষণ রাগ হচ্ছে তার। এমনই এক নেকড়ে তো মারোয়াকে কামড়িয়েছিল, আর সেই কামড়ের ফলে মারোয়াও নেকড়ে হয়ে যাবে। মারোকে কেড়ে নেওয়া হয়েছে তাদের থেকে। নেকড়েটা পিছন থেকে লাফিয়ে পড়তে চলেছিল নামির উপর। আলী নিজের তরবারিটা ছুঁড়ে মারল। তরবারিটা আসতে দেখে নামিরা সরে গেল পাশে। তরবারিটা এসে লাগলো নেকড়ের রূপী ইনিভিরের গায়ে। ইনিভির আঘাত পেয়ে থেমে গেল। সে একটুখানি থামার জন্য নামিরা তার থেকে বেশি দূরত্ব তৈরি করে ফেলেছে। আলী ও নামিরা দুজনেই দ্রুত ঘোড়ায় উঠে বসলো। এরপর দ্রুত গতিতে ছুটতে শুরু করলো ঘোড়া নিয়ে। ইনিভিরও ওদের পিছন পিছন দৌড়াতে লাগলো। অনেক দূরে আসার পর যখন বুঝতে পারলো ওদের আর এভাবে দৌড়ে ধরা সম্ভব নয়, থেমে গেল সে। ভীষণ রাগান্বিত হলো ইনিভির। এভাবে ব্যর্থ হলো সে নামিরাকে ধরতে। আর আলী, ওর সাহস কি করে হলো তার দিকে তরবারি ছোড়ার? কিছুক্ষণ ক্ষোভে ফুসলো ইনিভির। এরপর আকাশের দিকে তাকালো। চাঁদটাকে দেখছে মুগ্ধ হয়ে। আগামীকালই পূর্ণিমা। সারা শাহির ভাসবে অতি উজ্জ্বল জ্যোৎস্নার আলোয়। সেই সাথে মানুষের রক্তের বন্যায়। অবশেষে অপেক্ষার অবসান। ওমর মন্ত্রী সুলাইমানের নিবাসে যাচ্ছে। পথে সে একা। সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালে সেনাপতি ওসামাকে দাফন করা হবে। এখন তাকে নিজের নিবাসে রাখা হয়েছে। ওমর সেনাপতি ওসামাকে তার নিবাসে পৌঁছে দিয়ে ভেবেছিল নিজ নিবাসে ফিরবে। আবার সিদ্ধান্ত পরিবর্তন করে মন্ত্রী সুলাইমানের নিবাসের দিকে যাচ্ছে। আজ রাতটা মন্ত্রী সুলাইমানের নিবাসেই থাকবে। মন্ত্রী সুলাইমানের নিবাসে এসে প্রথমেই তার দেখালো আলীর সঙ্গে। হামামে যাচ্ছিল গোসল করার জন্য। ওমরকে দেখে থামলো। তাদের সাথে ঘটা কিছুক্ষণ আগের ঘটনাটাও বলল ওমরকে। তার ওমরের নিবাসে গিয়েছিল। দুটো নেকড়ে ছিল নিবাসের ভিতর। বিত্তাদের হত্যা করেছে নেকড়ে দুটো। এরপর নামিরাকে ধাওয়া করেছিল একটা নেকড়ে। তারা যখন ঘোড়ে ছুটে আসছিল তখনও নেকড়েটা তাদের ধাওয়া করছিল। সব বিস্তারিত বলল ওমরকে। ওমর সব শুনে নামিরার কক্ষের দিকে এগুলো। নামিরা সবে ফিরেছে মারোয়ার সাথে দেখা করে। মারাও নাকি সন্ধ্যের দিকে ছটফট করছিল। এরপর থেকে স্বাভাবিকই আছে। নামিরা ওমরের অপেক্ষা করছে। রাজকুমার নিবাসে ফিরে যখন দেখবে নিবাসের ওই অবস্থা তখন নিশ্চয়ই এখানে আসবে। নামিরা দরজা বন্ধ করতে যাচ্ছিল। ওমরকে খেয়াল করেনি সে। দরজাটা পুরোপুরি লেগে যাওয়ার আগে ওমর দরজার কপরটা ধরে ফেল। দরজা খুলে ফেল নামিরা। ওমরকে দেখে বলল, আপনি এসেছেন? এলাম, ভাবছি এখানেই থাকবো। রাখবে না আমাকে? দ্বিতীয় রাজকুমার আমাকে এই প্রশ্ন করছে। আপনাকে তাড়িয়ে দিলে তো আমার গর্দান যাবে। ওমর ভিতরে ঢুকলো। নামিরা কি কি ঘটেছে তা বলার আগে ওমর বলল, আলীর থেকে শুনেছি তুমি নিবাসে গিয়েছিলে,
কি কি ঘটেছে ও বলেছে আমাকে? একটা বোকামি করেছি, আমাদের পালিয়ে আসা ঠিক হয়নি। দুটো নেকড়ে ছিল, হয়তো মারতে পারতাম। ঠিক বলেছ, ওই দুটো নেকড়ে ব্যতীত আরও নেকড়ে চলে আসতে পারতো ওদের সাথে লড়াই করতে গেলে। একটা কথা বলি, একা একা খুব বেশি বাইরে যাতায়াত করবে না। তুমি তো শুধু বাইরে ঘোরাঘুরি করেই যাচ্ছ, এই নিবাস থেকে ও নিবাস। তোমাকে এই নিবাসে আসতে বলেছিলাম, অথচ তুমি আমাদের নিবাসেও ঘুরে এসেছো। খারাপ কিছু ঘটে যেতে পারতো। এমন ঘোরাঘুরি করবে না আর, সাবধানে থাকবে এখন থেকে। ভয় হয় আমার। আর আপনি, আপনাকে নিয়ে ভয় হয় না আমার? আপনিও তো কত কত জায়গায় ঘুরে বেড়ান, বাড়িতে বাড়িতে গিয়ে নেকড়ের অনুসন্ধান করছেন, অনেক রাত অবধি বাইরে ঘোরাঘুরি করছেন। আমারও চিন্তা হয়, চিন্তায় থাকি। নামিরা এক হাত ওমরের সামনে রেখে বলল, আমি এমন চিন্তায় থাকতে চাই না, তাই কথা দিন আপনি সব সময় যে কোনো পরিস্থিতিতে সুরক্ষিত রাখবেন নিজেকে। ওমর নামিরার হাতটা ধরল, নামিরাকে আশ্বস্ত করে বলল, যে কোনো পরিস্থিতিতেই সুরক্ষিত রাখবো নিজেকে। না হলে তোমার সাথে দীর্ঘ একটা যাত্রা হবে কি করে? আমাদের একসাথে অনেকগুলো সময় কাটানো বাকি এখনো। নামিরার চোখে জল চলে এলো ওমরের কথায়। সে ওমরের হাতে চুমু খেলো পরম ভালোবাসায়। আলতো হেসে মাথা তুলিয়ে বলল, আমাদের এখনো একসাথে দীর্ঘ এক যাত্রা বাকি। তার আগে আমাদের কারোরই কিছু হতে পারে না। যতই বিপদ ঘনিয়ে আসুক, যতই নেকড়ের উৎপাত হোক, আমরা দুজনেই সুরক্ষিত থাকব। দুজনের জন্য, একে অন্যের জন্য থাকতেই হবে আমাদের। ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। ওমর নামিরার দুগালে হাতের মৃদু পরশ রাখলো, চুমু এঁকে দিল নামিরার কপালে। নামিরা দু চোখে চোখ বিদ্ধ রেখে গহন গলায় পড়ল, ভালোবাসি।